সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। রেকর্ড বৃষ্টির পাশাপাশি বাঁধ ও লবণের ঘের রক্ষায় স্লুইস গেটগুলো বন্ধ রাখায় চট্টগ্রাম ও কক্সবাজারে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা জলবদ্ধতা। এমন অভিযোগ তুলেছে খোদ পানি উন্নয়ন বোর্ড। তবে ব্যর্থতার জন্য উল্টো পানি উন্নয়ন বোর্ডকেই দুষছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সাগরে জোয়ারের পানি ঢুকতে না দেওয়ার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত অপসারণে বাঁশখালীতে 85টি সুইচ গেট রয়েছে। স্বাভাবিক সময়ে জোয়ারের সুইচ গেট বন্ধ রাখা হয় যাতে সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে, আর ভাটার সময় গেট খুলে দেওয়া হয় যাতে উজানের বন্যার পানি ও বৃষ্টির পানি দ্রুত নদী হয়ে সাগরে চলে যেতে পারে। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টি হলে অনেক স্থানে মাছ চাষের সুবিধার্থে খাল ও নদীর ওপর নির্মিত অবৈধ বাঁধের কারণে বন্যার পানি সুইচ গেট পর্যন্ত পৌঁছাতেই পারেনি। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। সুইচ গেট বন্ধ থাকায় বন্যার পানি নামতে সময় লেগেছে বলে দাবি তাদের। ওরা মাছ খাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের এই সুইচ গেটগুলো খুলতেছে না। সুইচ গেট বন্ধ থাকার কারণে আজকে আমরা পানির মধ্যে বাঁচতেছি। 20 থেকে 25 বছর এই এলাকার মানুষ, এই এলাকার কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারে না। সামান্য পানিতে আমাদের এই এলাকা তলিয়ে যায়। অনেক জায়গায় কাঠ দিয়ে অধিকাংশ বন্ধ রেখে কিছু জায়গা খোলা রাখা হয়েছিল। পানির প্রবাহ কমিয়ে অনেক জায়গায় মাছ ধরা ও মাছের ঘের রক্ষার চেষ্টা করা হয়। মাছ ও লবণের ঘের বাঁচাতে সুইচ গেট বেআইনিভাবে বন্ধ রাখায় দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়েছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার। এটা তারা নিজেরা ওখানে মাছ ধরার তাদের টেন্ডেন্সি ছিল। তারপরে আমরা প্রশাসনের হেল্প নিয়ে যেখানে যেখানে আমরা অভিযোগ পেয়েছি সেখানে গিয়ে আমরা এগুলো সব ভেঙে সবগুলো গেট ওপেন করা হয়েছে। তো আমরা আশা করছি যে দ্রুত জমাট পানিটা নেমে যাবে। সুইচ গেট নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে পলি জমে যায় উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, সঠিক সময়ে সুইচ গেট খুলতে না পারার দায় পানি উন্নয়ন বোর্ডও এড়াতে পারে না। পানি উন্নয়নের বোর্ডের দায় শতভাগ। আমি একটা হচ্ছে যদি এটা ফিল্ট্রেশনের কারণে অপারেবল না থাকে তাইলেও তারা দায়ী, আর একইভাবে কোনো দুর্বৃত্তের কারণে যদি খুলতে না পারে এবং তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকরণের সহায়তা না নেয় তাহলে ডেফিনেটলি পানি উন্নয়ন বোর্ড দায়ী তার জন্য। এখনো দক্ষিণ চট্টগ্রামের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানি কমতে থাকায় রাঙামাটি, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও আশ্রয় কেন্দ্রে আছেন 1,500 মানুষ। কিছু এলাকায় বন্যার পানি নামতে শুরু করলেও ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সড়ক থেকে পানি নেমে গেলেও এখনও বিচ্ছিন্ন সারা দেশের সাথে সড়ক যোগাযোগ। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দীঘিনালায় ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ। এদিকে 4 দিন ধরে তলিয়ে আছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। বৃষ্টি কমে যাওয়ায় রাঙামাটিতে বন্যার পানি কমতে শুরু করেছে। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। সেই খবর জানাতে রাঙামাটির ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। চলে যাচ্ছি তার কাছে। কয়েকদিনের যে সপ্তাহখানেকের টানা বর্ষণের কারণে আসলে রাঙ্গামাটিতে যে ধরনের খুব ভারী থেকে অতি ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি এবং বিলাইছড়ির নিম্নাঞ্চল বেশ প্লাবিত হয়েছে। এখানে একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে রাঙ্গামাটির যে ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলো বাঘাইছড়ি উপজেলার সবকটি ইউনিয়ন এবং একটি পৌরসভা ছিল। সব জায়গায় পানি তলিয়ে গিয়েছিল। তবে এই কয়েকদিন বৃষ্টি না হবার কারণে এখানে আমরা যেটা দেখেছি যে নিম্নাঞ্চলের কিছু কিছু অঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করেছে। তবে জেলা প্রশাসনের তথ্য বলছে এখনো পর্যন্ত বাঘাইছড়ির 16টি আশ্রয় কেন্দ্রে প্রায়
দেড় হাজারের মতো মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং যেসব অপেক্ষাকৃত উঁচু অঞ্চল থেকে পানি নেমে গেছে সেই সব অঞ্চলের আসলে ক্ষয়ক্ষতির একটি চিত্র দেখা যাচ্ছে, যে সেখানে মানুষজন ব্যাপকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি তারা অপারেশন করছে। অপরদিকে যে ক্ষয়ক্ষতির তালিকায় যদি বলা হয়, রাঙামাটির দ্বিতীয় অবস্থানে রয়েছে বিলাইছড়ি উপজেলার ফাড়ুয়া। এখানে ফাড়ুয়া বাজারটি আসলে সম্পূর্ণ ডুবে গিয়েছিল এবং সেই অঞ্চলের পানিতে প্লাবিত হয়েছিল, কিন্তু এখন ফাড়ুয়া বাজার থেকে পানি নেমে গেছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ত্রাণও পৌঁছানো সম্ভব হয়েছে, কারণ এর আগে জানানো হয়েছিল যে প্রচন্ড স্রোতের কারণে সে বিলাইছড়ি উপজেলায় আসলে ফাড়ুয়ায় ত্রাণ পৌঁছাতে পারছিল না প্রশাসন। তবে গতকাল থেকে আমরা সেখানে যে তথ্য পেয়েছি, সেখানকার বাজার থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে এবং সেখানেও ক্ষয়ক্ষতির একটা ভয়াবহ চিত্র আসলে দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে ফাড়ুয়া বাজারের আমরা সভাপতি মোহাম্মদ হারুনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে বাজারে আসলে পানিতে যা ক্ষতি হয়েছে তার থেকে বেশি সেখানে পলি জমাট হয়ে ক্ষতি হয়েছে। সেখানে তার ভাষ্য মতে যে সেখানে প্রায় 1.5 থেকে 2 ফুট দোকানপাট বাড়ি ঘরের মধ্যে পলি জমা হয়েছে। এখন সেগুলি অপসারণ করতে তাদের প্রচন্ড ব্যাগ পেতে হচ্ছে। আমরা আরো কিছু তথ্য দিয়ে রাখি। এই দীর্ঘ বর্ষণের ফলে আসলে রাঙামাটিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি হলো যে পাহাড় ধসের সংখ্যা ছিল। জেলা প্রশাসনের তথ্য মতে রাঙামাটিতে সর্বশেষ যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে, সেখানে রাঙামাটির 135টি স্পটে আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তো এবং শেষ তথ্য যেটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো যে গত কয়েকদিন বৃষ্টি না থাকলেও আসলে আজ মধ্যরাত থেকে, অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যা এখনো চলমান আছে। এভাবে থাকলে হয়তো বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। তো রাঙামাটিতে যে বন্যা পরিস্থিতি, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত ছিলাম রাঙামাটিতে। প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে পটুয়াখালীর কয়েকটি গ্রাম। জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্বপ্রায় বাসিন্দারা। সহায়তা নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সুজয় দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়িঘরের কিনারায় নদী, সড়কের বেশিরভাগই বিলীন, মসজিদ, বাজার, গাছপালা ঝুঁকিতে। পটুয়াখালীর 10 মিনার তেঁতুলিয়া নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে কাজিরহান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষের বাড়িঘর প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। গত কয়েকদিনে নতুন করে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। চিরতরে অনেকের মুছে গেছে ভিটামাটি। ত্রাণ বা আশ্বাস নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ব্লকের ব্যবস্থা করা হোক, ভাঙ্গনটা হিরাক, জানমাল আমরা রক্ষা পাই। যে হাজার হাজার একর সম্পত্তি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এনে টেকসই বেড়িবাঁধ চাই। ভাঙন রোধে শিগগিরই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙতেছে, তো আমরা ওই এলাকায় একটা প্রকল্প গ্রহণের জন্য ইতিমধ্যে সমীক্ষা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পরে প্রতিবেদনের সুপারিশ আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা হয়েছে যে এখানে এই নদীর নৌপথটা সচল রাখা, সেই ক্ষেত্রে যেন তারা ড্রেজিং করার মধ্যে দিয়ে কিছুটা ভাঙন প্রতিরোধ করে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রকল্প নিয়ে থাকে, সেই বিষয়টি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলায় মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 25 কিলোমিটার ও 6 কিলোমিটার পুরো ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমন ধানের বীজতলা। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সদ্য তৈরি করা বীজতলায় প্রায় পুরোটাই। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। অনেক জমি অনাবাদি থেকে যাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। তবে তৌকিব পেদার ক্যামেরায় শিকদার জাবির হোসেনের রিপোর্ট।
কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানির নিচে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি মাঠ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলায়। অনেক জায়গায় পচে নষ্ট হয়ে গেছে সদ্য গজানো চারা। এর মধ্যে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির কৃষক। বৃষ্টির কারণে আমাকে 2 কেনি জমিনের আলাজাড়ি করছি, বীজ পড়া সব নষ্ট হয়ে গেছে। এখন আর ঘরে কোনো ধান নাই, বীজ পড়া যে আছে সব পচে গেছে। আবার নতুন করে ধান করছি, যদি আবহাওয়া যদি ভালো থাকে তা আমাকে এই বীজ হইবে। সরকার দাবি এই ধানটা দিলে আমি বীজ করতে পারবো, কেনার মতন তৌফিক নেই আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 2,500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 170 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু সেই বীজতলার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে যেমন আবাদ পিছিয়ে যাবে, তেমনি বাড়বে উৎপাদন খরচও। ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন একমাত্র ভরসা আবহাওয়া স্বাভাবিক হওয়া ও সরকারি সহায়তা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উপজেলাতে স্লুইস গেট নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যাতে স্লুইস গেটগুলো ভাটার সময় খোলা এবং জোয়ারের সময় বন্ধ রাখা যায়। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। গুলশান থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তিনি। একদিনের এই সফরে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রম এবং দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এদিকে অবহেলিত দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও শিল্প উন্নয়নের বিভিন্ন দীর্ঘমেয়াদী দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ঘোষণার অপেক্ষায় আছেন বরিশালবাসী। বিভিন্ন পদে পদোন্নতি দিতে অনিয়মের অভিযোগ উঠেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। তদন্ত শেষে গেল বছরের ডিসেম্বরে এর সত্যতা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বঞ্চিতদের পদোন্নয়নের নির্দেশ দেওয়া হলেও এখনও তা আলোর মুখ না দেখায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জোরপূর্বক বদলির ঘটনার অভিযোগ তুলেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। বিষয়টি খতিয়ে দেখায় আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। সাইফুল ইসলামের রিপোর্ট। নিজ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল বছরের 17 ডিসেম্বর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আর্থিক বিভাগ। একই সঙ্গে দেয়া হয় যোগ্যতা মোতাবেক পদায়নের নির্দেশও। 6 মাসের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা কর্মচারী। 2024 সালের 22 অক্টোবর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেই অনেককেই বিভিন্ন জেলায় বদলি করা হয়, এমন অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে পদোন্নতি দেওয়া উচিত ছিল, সেটা বিষয়ে উনি কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং আমাদেরকে হয়রানি করছেন এবং আমাদের চাকরি নিয়ে টানাটানি করতেছেন। উনি অনিয়ম করেছেন সেটা মন্ত্রণালয় প্রমাণ করছেন। যারা মানববন্ধনে জড়িত ছিলেন ওনাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি সহ প্রশাসনিক হয়রানি তাদেরকে করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করতে চাইলে কর্মকর্তারা জানান তিনি ছুটিতে। তারপরও বেশ কয়েকবার ফোন কলে যোগাযোগের চেষ্টা করা হলেও আসেনি উত্তর। সরকার যখন অনিয়ম দুর্নীতি দূর করে ব্যাংকসহ আর্থিক খাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরও ব্যবস্থাপনা নিতে বিলম্ব করায় অনিয়মকে উস্কে দেওয়ার শামিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান, তিনি চলমান অবস্থায় যদি এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকতে পারেন, তাহলে ধরতে হবে যে যার নজরদারি সংস্থা যারা, তাদেরও এখানে দায়িত্বের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে ঘাটতি আছে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমি না জেনে তো এগুলো বলতে পারবো না। তার নামে বিভাগীয় পর্যায়ে মামলাও আমি দেখতে হবে। দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা রয়েছে 250টি, আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
সকালের সময় আরও থাকছে। গ্যাসের উপর ভাসছে ভোলা, তবুও নেই কাঙ্ক্ষিত শিল্পোন্নয়ন। শিল্প পার্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ঘোষণায় আশাবাদী দ্বীপ জেলার বাসিন্দারা। সুষম বন্টনের দাবি। যুক্তরাষ্ট্রের বাজারে বড় হোঁচট খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 5 মাসে রপ্তানি কমেছে 8% বেশি। বছর ব্যবধানে 6.6% কমেছে রপ্তানির পরিমাণ, 2% কমেছে পোশাকের গড় মূল্য। বিপরীতে বড় প্রবৃদ্ধি হয়েছে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং ভিয়েতনামের। উদ্যোক্তারা বলছেন, চীন ভারতের রপ্তানি কমলেও অভ্যন্তরীণ জটিলতায় সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। MSRFN-এর রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2025-26 অর্থ বছরে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে 4% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। অথচ 2026-এরই প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে সময়ে বাজারটিতে রপ্তানি কমেছে 8.08%। এমন তথ্যই মিলেছে ইউএস বাণিজ্য দপ্তরের টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ অটেকজার সবশেষ পরিসংখ্যানে। অটেকজার তথ্য, এই সময়ে যুক্তরাষ্ট্রে 324 কোটি 5 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। বছর ব্যবধানে আয় কমেছে 8.08%। তবে কম্বোডিয়া 14.90 আর ইন্দোনেশিয়ার 5.49% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শুধু আয় নয়, বাজারটিতে কমেছে বাংলাদেশের রপ্তানির পরিমাণও। জানুয়ারি থেকে মে সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক গেছে 108 কোটি 50 লাখ এসএমই, যা আগের বছরের তুলনায় 6.21% কম। পাশাপাশি ইউনিট মূল্য 2% কমে নেমেছে $2.99। কম্পিটিশন করতে চায়নার সাথে, আমি কম্পিটিশন করতে ভারতের সাথে, আমি কম্পিটিশন করতে ভিয়েতনামের সাথে। সেখানে তারা অনেক ধরনের ট্যাক্স হলিডে রেখেছে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। আর সেই জায়গায় আমি যখন কম্পিটিশন টিকতে পারতাম, তখন আমার উপর আপনি 27% ট্যাক্স ধার্য করলেন। তার মানে ভবিষ্যতে আমার আসলে সক্ষমতা আরও দিন দিন কমতে থাকবে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। প্রণোদনা সহ নীতি সহায়তার অভাবে চীন বিমুখ যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের সুফল নিতে পারেনি বাংলাদেশ। মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। সামান্য প্রণোদনা নিতে গিয়ে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই, তার চেয়ে এই প্রণোদনা প্রত্যাহার করে নেওয়া আমরা মনে করি অনেক ভালো। অটেকজার তথ্য, একক হিসাবে মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 6.04%, যদিও ইউনিট মূল্য কমেছে 0.89%। MSRFN, সময় সংবাদ, ঢাকা। দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরেও সময়োপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারী প্রতিষ্ঠান। উন্নয়ন বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। থমকে আছে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ভোলায় শিল্প পার্ক করার ঘোষণায় নতুন করে গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন দ্বীপবাসী। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন রিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট। এছাড়া 2018 সালে ভোলা নর্থ ও 2023 সালে ইলিশা 1 নামে আবিষ্কৃত ক্ষেত্র দুটি থেকে গ্যাস উত্তোলন শুরু হয়নি এখনও। গ্যাসের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকার পরেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে ভোলাবাসী। বিগত সরকার সার কারখানা, ইপিজেড, এলএনজি স্টেশন ও জাতীয় গ্রিডে নেয়ার মতো প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটালেও তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। এতে হতাশা কেটে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন বাসিন্দারা। আমরা এই ঘোষণা চাই না, আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে
বলতে চাই যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে, আর বাস্তবায়িত করলে তখন বেকারত্ব দূর হবে। গত 17 বছর আমরা শুধু আশ্বাস শুনেছি যে ভোলায় কলকারখানা হবে, শিল্প পার্ক হবে, ইকোনমিক জোন হবে, কিন্তু আমরা শুধু দেখছি কি বাস্তবে ঢাকা থেকে কর্মকর্তারা এসে ফিল্ড ভিজিট করে গেছে, কিন্তু বাস্তবায়ন আর হয়নি। বর্তমান সরকার যেহেতু চাচ্ছেন এবং বিরোধী দলও এটাতে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছেন এবং তারাও দাবি উত্থাপন করেছেন, ভোলার সংসদ সদস্যরাও দাবি উত্থাপন করছেন, তো তারা যদি এখন শুধু উদ্যোগী হয় তাহলে এটা সম্ভব। ভোলা বেকারত্ব দূর হবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি হবে এবং গ্যাসটা সঠিক পথে ব্যবহৃত হবে, এটি আমাদের কাম্য। এখানে 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে, সার কারখানা হবে, কোথায় সেগুলি? কিছুই হয়নি। আজকে আবার এই সরকার এসে তারই উত্তরসূরি, তারই সন্তান, আজকে জনগণের প্রধানমন্ত্রী, আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন, তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। 1100 কোটি টাকা লাগবে বরিশাল পর্যন্ত, তারপরে তো খুলনা রয়েছে, ঢাকায় রয়েছে, তারাও যারা এগুলা গ্যাসের মূল্য নির্ধারণ করেন তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল অঙ্ক দাম না বাড়ে আমরা যদি এখানে গ্যাস দেওয়া যায়, গ্যাসের অঞ্চল করা যায়, এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। তবে শিল্প কারখানা স্থাপনে সরকারের নির্দেশনা পালনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার শীর্ষ কর্মকর্তা। স্থানীয় পর্যায়ে আমরা যথেষ্টভাবে প্রস্তুত রয়েছে। শিল্প পার্ক করার জন্য যা যা করা প্রয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের, তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অদক্ষ চালক, সরু সড়ক আর যত্রতত্র রিক্সা অটোরিকশা পার্কিংয়ে দিন দিন ভোগান্তি বাড়ছে পিরোজপুরে। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে যানজট লেগেই থাকছে, শহরে ঘটছে দুর্ঘটনা। বিষয়টি সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। জিয়াউল হকের তথ্য এবং তারিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। লিটন শেখ পিরোজপুর শহরে 20 বছর ধরে রিক্সা চালাচ্ছেন। একসময় ফাঁকা রাস্তায় তিনি প্যাডেল দিয়ে রিক্সা চালিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাতেন, কিন্তু সময়ের বিবর্তনে ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা আসায় শহরের সড়কগুলো এখন অটোরিকশা আসায় দিশেহারা তিনি। এমনকি যানবাহনের চাপেও বাসিন্দারাও তীব্র ভোগান্তিতে। জেলা শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়, পাশাপাশি বাড়ছে যানজট। তবে চালকরা বলছেন শহরের অটো স্ট্যান্ডে কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করছেন। যানজট হয়, ইনকাম ম্যানেজ কম হয়, চারিদিকে না গাড়ি গুড়ি আসে, বাসায় যাওয়া যায় না, আর মানে জ্যামের কারণে মেইনলি। আর আশেপাশে মানে হাঁটার জন্য, আমাদের হাঁটার জন্য স্পেশাল কোনো স্পেসিফিক কোনো রাস্তা নাই, ফুটপাত নাই। মাঝে মাঝে দেখা যায় গাড়ি ঘোড়া আমাদেরকে ধাক্কা দেয়। রাস্তার দুই ধারে যে ইজি বাইকগুলো দাঁড়াই থাকে, অযথা দাঁড়াই থাকে, বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো ঘটায়। এই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে তাদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তবে পৌর প্রশাসক বলছেন যানজট দূর করা, রিক্সা ও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ওই পৌরসভা কতটা যানবাহন নেয়ার ক্ষমতা রাখে ওই সংখ্যক যানবাহনকে আমরা আলাদা করতে চাচ্ছি এবং ওই যানবাহনের বাইরে অন্য কোনো যানবাহনকে আমরা পৌরসভার পেরিফেরির ভিতরে আসতে দিতে চাচ্ছি না। জেলায় প্রায় 5000-এরও বেশি রিক্সা, অটোরিকশা রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠিতে 37 বছরেও তৈরি হয়নি আধুনিক বাস টার্মিনাল। অসংখ্য খানাখন্দে তৈরি হয়েছে মরণ ফাঁদ। অপেক্ষমান কক্ষ, পাবলিক টয়লেট সহ যাত্রী সেবার কিছুই নেই এখানে। এতে ভোগান্তিতে যাত্রী ও বাস শ্রমিকরা। পলাশ রায়ের পাঠানো তথ্য এবং শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। একটু বৃষ্টি হলেই স্থানীয় কিশোর তরুণরা নেমে পড়ে কাদা পানিতে ফুটবল খেলতে। দেখে মনে হবে গ্রামের মাঠঘাট। এমন চিত্র প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌর বাস টার্মিনালের।
কোনো প্রকার যাত্রী সেবার বালাই নেই বাস টার্মিনালটিতে। বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে। অসংখ্য খানা খন্দে তৈরি হয়েছে মরণ ফাঁদ। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাত্রীদের জন্য নেই কোনো অপেক্ষমান কক্ষ। এতে ভোগান্তিতে যাত্রী ও বাস শ্রমিকরা। টার্মিনাল থেকে পৌর কর্তৃপক্ষকে নিয়মিত পৌরকর পরিশোধ করে আসলেও নেই কোনো পদক্ষেপ। বৃষ্টি নামলে কোনো যাত্রী ছাউনি নেই, গাড়ির তলে বর্ষা বাদল আইলে ঢুকে কোনো কাজকর্ম করতে পারে না। বর্ষার সিজনে হাঁটু সমান পানি হয়, আমরা এটার উন্নয়ন চাই। তবে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় জানায় কর্তৃপক্ষ। সিটিসিআরপি প্রজেক্টে প্রস্তাবনা চলে গেছে অলরেডি এবং সার্ভে কাজ শেষ হয়েছে। এটা এখন ডিজাইন পর্যায়ে আছে এবং নোয়া প্রদান করা হয়েছে। ঝালকাঠি পৌরবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর যে একটা মডেল বাস স্ট্যান্ড হচ্ছে। 1988 সালে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড একতলা একটি ভবন সহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে। এরপর আর আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি টার্মিনালটিতে। সময় সংবাদ, ঝালকাঠি। খবর, ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পরেই দেশটির বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এর আগে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে IRGC। অন্যদিকে হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের দাবি হরমুজ এখনও উন্মুক্ত। ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার সেন্টকম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অভিযান পরিচালনা করা হয় বলে দাবি সেন্টকমের। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা দুর্বল করা। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ঘোষণার পর ইরানের কেশব দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে সবশেষ মার্কিন হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে তাদের 3টি সীমান্ত কেন্দ্র এবং একটি অফশোর তেল উত্তোলন প্ল্যাটফর্মে হামলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি মার্কিন বাহিনীর সাম্প্রতিক অবৈধ তৎপরতার কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক এই নৌপথ এখনও উন্মুক্ত রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আজব সাগরে 14টি রুশ জাহাজে হামলার দাবি করেছে ইউক্রেন। কয়েকদিনের ব্যবধানে অন্তত 90টি জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল স্থগিত করেছে মস্কো। একই সঙ্গে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আজব সাগরে অভিযান চালিয়ে 10টি তেলবাহী ট্যাঙ্কার ও 4টি ফেরিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের ড্রোন বাহিনী। পাশাপাশি রাশিয়ার সিজরানে একটি বড় তেল শোধনাগার এবং ক্রিমিয়ার কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছে তারা। এসব হামলার পর আজব সাগরের সঙ্গে সংযুক্ত ডন আজব খাল দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি হামলায় কের্চ প্রণালীর মাধ্যমে রাশিয়ার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ পড়েছে এবং অধিকৃত দক্ষিণ ইউক্রেন থেকে পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে রাশিয়ার সিজরান তেল শোধনাগারে ড্রোন হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ এবং আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখতে পান। একই সময়ে ক্রিমিয়াগামী স্থল ও নৌপথেও একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। ইউক্রেনের দাবি এসব হামলার লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক রসদ সরবরাহ দুর্বল করা। এছাড়া অধিকৃত ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলাও তাদের টার্গেট। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সর্বশেষ দনিপ্রোপেট্রোভস্ক ও খেরসনে রুশ হামলায় বেশ কয়েকজন নিহত হন। একই সঙ্গে সুমি অঞ্চলে একটি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো। বরকতুল্লাহ, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জন নিহত হয়েছেন। মধ্যরাতে আগুন ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় রোববার দিবাগত রাতে উত্তর ব্যাংককের একটি পানশালায় হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো পানশালা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পরপরই বিস্ফোরণের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় আচ্ছন্ন ভবন থেকে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন মানুষ, তবে শেষ পর্যন্ত অনেকে আটকা পড়েন ভেতরে। উদ্ধারকর্মীরা জানান নিহতদের বেশিরভাগের মরদেহ পানশালাটির পেছনের শৌচাগার এলাকায় পাওয়া গেছে। তাদের ধারণা সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন অনেকে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পরে ভবনটির বিধ্বস্ত চিত্র স্পষ্ট হয়। আহত কয়েকজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। নিহতের সংখ্যা নিশ্চিত করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দু দলের মহারণ শুরু হবে বুধবার দিবাগত রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্কালেনের দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি। কিন্তু শেষ 16তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ মানেই বিশেষ কিছু। 86-তে ম্যারাডোনা কাণ্ড কিংবা 98-তে ডেভিড বেকহামের লাল কার্ড, এই দুই পরাশক্তির লড়াই মানেই টান টান উত্তেজনা। মাঠের বাইরের বৈরতা ছাপিয়ে আবারও মুখোমুখি হচ্ছে তারা, তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালে। নিজের বর্ণিল ক্যারিয়ারে প্রথমবারের মতো 3 লায়ন্সদের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে নামার আগে রোমাঞ্চিত লিওনেল মেসি জানালেন এই বিশেষ ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তিনিও। কোয়ার্টার ফাইনালের নাটকীয়তা শেষ, এবার আরও বড় রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে বুধবার সেমির মঞ্চে মুখোমুখি দুই চিরবৈরী প্রতিপক্ষ আর্জেন্টিনা আর ইংল্যান্ড। বিশ্বকাপের আসর ছাপিয়েও এই ম্যাচের তাৎপর্য অপরিসীম ফুটবল ভক্তদের কাছে। কারণ একটাই, দল দুটোর অতীত ইতিহাস। সেটা কতটা মাহাত্ম্যপূর্ণ তা বোঝা যায় লিওনেল মেসির কথাতেই। ক্যারিয়ারে সম্ভাব্য সব পরাশক্তির বিপক্ষে খেললেও আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন এলএম10
জানিয়ে রীতিমতো শিহরিত তিনি। হ্যাঁ, এটা সত্যি। বড় দলগুলোর বিপক্ষে খেলাটা সব সময় স্পেশাল। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ আমার আগে কখনো হয়নি, এবারই প্রথম। তাই বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচটি ভীষণ স্পেশাল হতে যাচ্ছে। এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা অনেক পরিশ্রম করে একটা লম্বা ম্যাচ খেলে এসেছি, তাই স্বাভাবিকভাবেই ক্লান্তি কিছুটা প্রভাব ফেলবে। কোয়ার্টার ফাইনালের ট্যাকটিক্যাল লড়াইয়ে আর্জেন্টিনা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। মাঝমাঠের দখল ধরে রেখে ফাঁকা জায়গা তৈরি করা এবং বল পজিশন ধরে রাখার যে কৌশলী ফুটবল আলবিসেলেস তারা খেলেছে তা সেমিফাইনালের আগে বড় এক আত্মবিশ্বাস দিয়েছে দলকে। মাঠের সেই রণকৌশল আর দলের লড়াকু মানসিকতা নিয়ে মেসিও বেশ উচ্ছ্বসিত। আমার মনে হয় এই দলটা সব সময় লড়াই করে, সব সময় ইতিবাচক ফলের খুঁজে থাকে। সেমিফাইনালের মঞ্চে চাপ বেশি থাকবে সেটা আমরা জানি। ইংলিশ দর্শকরাও একটা বড় ফ্যাক্টর হবে, কিন্তু সবাই এসব সামলাতে অভিজ্ঞ। আমার মনে হয় না এগুলো কোনো সমস্যা তৈরি করবে, তবে ইংল্যান্ড ম্যাচ সহজ হবে না। ঐতিহাসিকভাবেই দুই দলের মাঠের লড়াইয়ে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের কিছু চিরস্মরণীয় অধ্যায়। ম্যারাডোনার হাত দিয়ে গোল কিংবা গোল অফ দ্য সেঞ্চুরি যেমন ইংলিশ সমর্থকদের এখনো পোড়ায়, তেমনি মাঠের বাইরের পুরনো ইতিহাসও এ ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয় বহু গুণ। তবে মাঠের বাইরের এসব ইতিহাসকে একপাশে রেখে সমর্থক আর ফুটবলাররা ভাবছেন কেবলই মাঠের পারফরমেন্স নিয়ে। তবে প্রতিপক্ষ যখন ইংল্যান্ড আর মঞ্চ যখন বিশ্বকাপের সেমিফাইনাল, তখন প্রেরণার কোনো অভাব থাকার কথা নয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের মহারণে মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। নিউ ইয়র্কের ফাইনালের টিকিট কাটতে কারোরই চেষ্টার কমতি নেই। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আলোচনা জমে উঠেছে মাঠের বাইরের কথার লড়াইয়ে। বিশেষ করে স্পেনিশ আক্রমণ ভাগ আর উইঙ্গার লামিন ইয়ামালকে নিয়ে বেশ সতর্ক ফরাসি শিবির। যদিও স্প্যানিশদের কোনো প্রকার সমীহ করছে না দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা, আর সেখানে সেমিফাইনাল হলে তো কথাই নেই। মঙ্গলবার প্রথম সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। গত ইউরোর সেমিফাইনাল কিংবা নেশনস লিগ, সাম্প্রতিক অতীতে স্প্যানিশদের কাছে বারবার হোঁচট খেয়েছে ফরাসিরা। তবে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না 2018-র বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউ ইয়র্কের ফাইনালের টিকিট পেতে মুখিয়ে দিদিয়ের দেশম বাহিনী। স্পেনকে নিয়ে ফুটবল বিশ্বে যত আলোচনাই হোক না কেন, সেসবের প্রবেশাধিকার নেই ফ্রেঞ্চ ড্রেসিং রুমে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নেয়া তাদের মূল লক্ষ্য। মাঠের বাইরের আলোচনা একপাশে রেখে নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরাসিদের কাছে। সত্যি বলতে বাইরে কি বলা হচ্ছে তা আমরা মোটেও শুনছি না। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। টুর্নামেন্টের শুরু থেকে আমরা যেভাবে বিনয়ী থেকেছি, এখনও সেভাবেই মাটিতে পা রাখতে হবে। বিশেষ করে প্রতিযোগিতার এই পর্যায়ে এসে কোনো ফাঁদে পা দেয়া যাবে না। এখন কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমরা ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। ম্যাচ শেষে আশা করি ফলাফল আমাদের পক্ষেই আসবে। চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণ ভাগ যেমন ইস্পাত কঠিন, তেমনি আক্রমণ ভাগে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন উইঙ্গার লামিন ইয়ামাল। স্প্যানিশ এই ফরওয়ার্ডকে বোতলবন্দি করাই এখন ফ্রান্সের ডিফেন্ডারদের বড় চ্যালেঞ্জ। সঙ্গে আছেন ওয়েরজাবাল আর মেরিনোরা। তবে উপামেকানো এবং সালিবাদের নিয়ে গড়া ফরাসি রক্ষণ ভাগ বেশ জমাট। স্পেনের আক্রমণ ভাগ নিয়ে তাই বাড়তি কোনো চাপ নিতে নারাজ ফরাসি ডিফেন্ডাররা। আমরা কিভাবে ডিফেন্ড করব? অবশ্যই ভালোভাবে করব। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। ইয়ামাল খুবই ভালো একজন ফুটবলার। এই বিশ্বকাপেও সে বারবার প্রমাণ করেছে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে আমরা দল, বিশেষ করে আমাদের রক্ষণ ভাগের মান খুবই ভালো। আমরা এই টুর্নামেন্টে খুব বেশি গোল খাইনি, প্রতিপক্ষকে সুযোগও দিয়েছি কম। তাই আমার বিশ্বাস আমরা আমাদের কাজটা ঠিকঠাক করতে পারবো। ভয় নয়, বরং প্রতিপক্ষের শক্তির প্রতি সম্মান রেখেই মাঠে নামতে চায় ফ্রান্স। গত 7 বিশ্বকাপের 4টিতেই ফাইনাল খেলেছে ফরাসিরা। এবার লক্ষ্য 5ম ফাইনাল। কিন্তু তার আগে স্প্যানিশ দুর্গ ভাঙার মহাকঠিন পরীক্ষা দিতে হবে এমবাপে ডেমবেলেদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নরওয়ের বিপক্ষে ম্যাচে আরেকটি হলুদ কার্ড পেলেই সেমিফাইনালের ম্যাচটি খেলতে পারতেন না ইংল্যান্ড জয়ের নায়ক জুড বেলিংহাম। তবে পুরো ম্যাচ জুড়েই নিজের মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করেছেন তিনি। ফ্লোরিডার গরম আবহাওয়ায় মাথা ঠান্ডা রেখে দেশের জন্য সেরাটা দেওয়ার সব কৃতিত্ব নিজের বাঁকে দিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।
নরওয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডকে নিয়ে গেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। জোড়া গোল করে নিজের দলের অধিনায়ক হ্যারি কেইনকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 4 নম্বরে জুড বেলিংহাম। এই ম্যাচে এই ইংলিশ মিডফিল্ডারের সাফল্য শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং এই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখেননি তিনি। অন্যান্য ম্যাচে একটি হলুদ কার্ড পাওয়া হয়তো এত তাৎপর্য বহন করে না, তবে বেলিংহামের জন্য একটি হলুদ কার্ডই হয়তো টেনে দিত বিশ্বকাপের ইতি, কারণ মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলের জয় পায় থ্রি লায়ন্সরা। কিন্তু এই ম্যাচে দলটির 5 জন খেলোয়াড় হলুদ কার্ড পান, এর মধ্যে বেলিংহাম ছিলেন একজন। তাই নকআউটে হাল্যান্ডদের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলেই সেটা পরিণত হতো লাল কার্ডে। 23 বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ স্টার মিস করতেন সেমিফাইনালের ম্যাচটি। ম্যাচ জুড়ে এ কারণে শৃঙ্খলা রক্ষার চাপের মধ্যে ছিলেন জুড বেলিংহাম। তবে এই চাপের মধ্যে থেকেও নিজেকে সংযত রেখে সেরা পারফরম্যান্স দিয়েছেন তিনি, আর এর পুরো কৃতিত্ব দিয়েছেন নিজের মা ডেনিসকে। ম্যাচ শেষে তিনি বলেন, পুরো সপ্তাহ জুড়ে তার মা এই হলুদ কার্ডের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। আমার মা পুরো সপ্তাহ জুড়ে আমাকে কথাবার্তা, ট্যাকেল, মুখের অভিব্যক্তি আর আবেগ সবকিছু নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন। হলুদ কার্ড এড়ানোর বিষয়টি তিনি পুরো সপ্তাহ জুড়ে আমাকে স্মরণ করিয়েছেন, আর এ কারণে এ কথাটি এত গভীরভাবে আমার মাথায় গেঁথে গেছে। ম্যাচে শৃঙ্খলা বজায় রাখার জন্য মায়ের পাশাপাশি রেফারিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, রেফারি সম্মান বজায় রেখে কথা বলার সুযোগ দিয়েছেন, এ কারণে ভারসাম্য বজায় রাখা সহজ হয়েছে বলে মন্তব্য করেন এই ইংলিশ তারকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেকর্ড বৃষ্টির পাশাপাশি ঘের রক্ষায় স্লুইস গেট বন্ধ রাখায় চট্টগ্রাম ও কক্সবাজারে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। ব্যর্থতার জন্য পাউবুর দায় দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। সরকার প্রধান হিসেবে প্রথমবার বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বৃক্ষরোপণ, খাল খনন কার্যক্রম এবং জনসভায়। আশায় বুক বেঁধেছেন দক্ষিণাঞ্চলবাসী। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আইআরজিসির। হরমুজ প্রণালী বন্ধ, তেহরানের দাবি নাকচ ওয়াশিংটনের। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সবাই টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।